সকলকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো। তো এটা একটা কম্পিটিটিভ এক্সামের জন্য ভিডিওটা করছি। তো আশা করি তোমরা এসএলএসটি বা মাদ্রাসা কমিশন, নেট, সেট কিংবা জিওগ্রাফি টিচিং রিলেটেড যে কোনো এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ। তার জন্য প্রথমেই বলেছি জিওগ্রাফি সাবজেক্টটা ক্লাস নির্বিশেষে বা কোন রাইটারের বই সেসব দিকে না তাকিয়ে যে কোনো টেক্সট বই হাতের কাছে যা পাবে, আশেপাশে ভাই বোনদের কাছে যা পাবে, যত রকমের বই তোমরা রিডিং পড়তে পারো। এটা একটা বিশাল ভালো দিক কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করার জন্য। তো আমি যেহেতু তোমাদের চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করছি, তো আজকে জিওমরফোলজি থেকে একটু আলোচনা করছি। আলোচনাই বলবো, এটা তোমাদের কোনো পরীক্ষা নিচ্ছি না যে প্রশ্ন দিয়ে দেবো তোমরা উত্তর করো। তো একটু আলোচনার মতো করেই ভিডিওগুলো রেডি করছি। তো আজকে জিওমরফোলজি চ্যাপ্টারের ওয়েদারিংটা আলোচনার জন্য রেখেছি। একটা করে টপিক ধরলে আমার মনে হয় জিনিসটা ভালোভাবে ক্লিয়ার করা যাবে। তো ওয়েদারিংয়ের বেশ কিছু কোশ্চেন অপশান দিয়েও তোমাদেরকে দেবো, তোমরাও একটু ভাববে যে কোনটা হতে পারে। আর বেশ কিছু ওয়ার্ড, কিছু টার্ম, যেগুলো কনসেপ্টগুলো আমাদের হয়তো সবসময় মাথায় ক্লিয়ার থাকে না, কোনটার মানে কোনটা, হয়তো অপশান গুলিয়ে ফেলি। তো সেই ধরনের কিছু টার্ম আমি আলোচনা করে দেব। প্রথম প্রশ্ন সহজই রেখেছি, আবহবিকারের অপর নাম কি? আবহবিকারের অপর নাম বিচূর্ণী ভবন। চারটে অপশান রেখেছি, পুঞ্জিত ক্ষয় ক্ষয়ী ভবন, বিচূর্ণী ভবন, নগ্নি ভবন। রিলেটেড, তো এটার অ্যান্সার হবে বিচূর্ণী ভবন। আরেকটা কথা প্রথমেই তোমাদের বলি, আমি কিন্তু একদম নর্মালভাবে ভিডিও করছি, খুব বেশি আহামরি সাজিয়ে গুছিয়ে এডিটিং করে ডিজিটাল বোর্ডে এভাবে কিছুই করছি না। কারণ স্টুডেন্টদের প্রচুর রিকোয়েস্টে ভিডিও তাড়াতাড়ি করেই বানানো, তাই হাতে লিখে যাতে তোমাদের কাজ হয়, কাজে লাগা নিয়ে তো কথা, অত সময় নেই আর কি। তো ওইভাবে করার, হাতে করে লিখেই তোমাদের সামনে নিয়ে এসেছি। তো সেই জন্য ভিডিওগুলো কাজে লাগছে কি না বা তোমাদের সেটা একটু জানিও। নেক্সট কোশ্চেন, পুঞ্জিত ক্ষয়ের সাথে যুক্ত কোন ওয়ার্ড? পুঞ্জিত ক্ষয় মনে পড়ে গেছে নিশ্চয়ই, তাহলে অভিকর্ষ মানে গ্র্যাভিটি। পুঞ্জিত ক্ষয় মানেই গ্র্যাভিটি অপশানটাকে ছাড়া যাবে না। এটা কিন্তু অনেকেই ক্ষয় বলেছে, আমি ধরেছি এই প্রশ্ন অনেককে, তো সে বলেছে ক্ষয়, যেহেতু ক্ষয় হচ্ছে না, অভিকর্ষ। এগুলো কিন্তু অনেকে ভুল করে, 100% স্টুডেন্ট ঠিক করে না। নেক্সট কোশ্চেন, ভূমিধস কি? এক ধরনের কি ভূমিধস? ক্ষয়ীভবন, আবহবিকার, পুঞ্জক্ষয় না সঞ্চয়? তো ভূমিধস কিন্তু পুঞ্জক্ষয়, মানে মাস ওয়াস্টিংয়েরই একটা টাইপস হচ্ছে ভূমিধস। ধস যে নেমে যায় সেটা কিন্তু মোটেও, অনেকে ক্ষয়ীভবন বললো আমাকে, না ক্ষয়ীভবন হবে না, এটা কিন্তু পুঞ্জক্ষয় হবে অবশ্যই। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, আবহবিকার হলে পদার্থের কি হয়? অপসারণ ঘটে, নেমে আসে, স্বস্থানে থাকে না পরিবাহিত হয়? এটাও কিন্তু তাই, সব স্টুডেন্ট আমাকে সঠিক উত্তর দেয়নি। এগুলো বেশ কিছু স্টুডেন্টদের সাথে আমি ডিসকাস করেছি। তো আবহবিকার হলে পদার্থ নিজের স্থানেই পড়ে থাকে, স্বস্থানে থাকে, কোনো রকম সরা নড়া করে না। তাহলে এটা মনে রাখবে। এবার দেখে নেব পরবর্তী প্রশ্ন, রাসায়নিক আবহবিকারের শিলাস্তর কি হয়? চূর্ণ বিচূর্ণ, ভেঙে টুকরো হয়ে যায়, বিয়োজিত হয়, কোনোটি নয়। ভালো করে কোশ্চেনটা দেখো, রাসায়নিক আবহবিকারেও কিন্তু শিলা চূর্ণ বিচূর্ণ হয়, ভেঙে টুকরোও হয়। হয় কি, কিন্তু প্রথমে হয় না, যান্ত্রিকের মতো। প্রথমে কিন্তু বিয়োজিত হয়, যেহেতু রিয়াকশান হয়, ভেতরে বদলে যায় খনিজের গঠন, তো বিয়োজিত হয়। হওয়ার পরে যখন জিনিসটা আলগা হয়ে যায়, ধরো মরচে পড়ার মতো ব্যাপার হলো, পরে হয়তো সেটা ভেঙে গুড়িয়ে গেল। তাহলে ভেঙে যায় না তা না, আবহবিকারের সংজ্ঞাতেই বলছি ভেঙে যায়। তাহলে কি করে হবে যে ভেঙে যায় না? ভেঙে তো যাবেই বটে, কিন্তু প্রথমে কিন্তু বিয়োজিত হয়। তো অনেকেই করে দিল কিন্তু চূর্ণ বিচূর্ণ হয়, আবহবিকার মানেই তাই ভেঙে টুকরো টুকরো হয়। তো না, প্রথমে বিয়োজিত হয়, তারপরে ভাঙে। তো বিয়োজিত হয়টা অ্যান্সার হবে। পরের প্রশ্ন, মাটি সৃষ্টির মূল উপাদান কোনটা? এটাও একটুখানি ভেবে করবে। আমি অ্যান্সার কোনোটাই করিনি সেভাবে, তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো বা লিখে নিতে পারো বা মনে মনেই বলতে পারো। মাটি সৃষ্টির মূল উপাদান কোনটা? রেগোলিথ। জৈব পদার্থ, হিউমাস, জল সব কিন্তু মাটি তৈরিতে লাগে, কিন্তু মূল উপাদান অবশ্যই রেগোলিথ। সঙ্গে সঙ্গে তোমাদের স্টেপ মনে করবে, এইসব প্রশ্নের ক্ষেত্রে স্টেপ মনে করবে কোনটা আগে হয়। রেগোলিথ যদি না থাকে, তারপরে তো তার সঙ্গে হিউমাস অ্যাড হবে বা জল অ্যাড হবে, তবে তো মাটি তৈরি হবে। রেগোলিথটা না থাকলে হবেটা কোথায়?
তো প্রথমে কিন্তু এখানে ওই জন্য রেগোলিথ হবে। জল, জৈব পদার্থ এগুলো প্রত্যেকটা সঠিক অ্যান্সার, কিন্তু মূল উপাদান কিন্তু আমি রেগোলিথকেই বলবো। ওকে, পরেরটা, চুনাপাথর গঠিত অঞ্চলে মাটির স্তরকে কি বলে? চুনাপাথর গঠিত অঞ্চল মানেই সঙ্গে সঙ্গে মনে করে নেবে কার্স্ট এলাকা। তো কার্স্টে যে মাটিটা থাকে না তাকে বলে কিন্তু টেরা রোজা। কিন্তু অপশানগুলো একটু খেয়াল করো, সবই ওই ধরনের বলেছে, ল্যাটেরাইট, লাল মাটি, কারণ টেরা রোজা মানে কিন্তু লাল ধরনেরই মাটি। তো টেরা রোজা যদি নামটা কারোর মনে না থাকে, সে হয়তো লালচে মাটি বা ল্যাটেরাইট এই ধরনের কিছু অপশান করে দিল। তো চুনাপাথর মানেই কার্স্ট এলাকা, তো সেখানকার মাটিটাকে বলে টেরা রোজা। নেক্সট, যান্ত্রিক আবহবিকার দেখা যায় কোন জলবায়ুতে? এটা হয়তো একদমই পারবে ফার্স্ট চান্সেই। যান্ত্রিক আবহবিকার আমরা জানি যে উষ্ণ মরু আর মেরু, মরু আর মেরু এই দুটো মনে রাখবে, প্রচণ্ড ঠান্ডা আর প্রচণ্ড গরম, এই দুটো একদম যান্ত্রিক আবহবিকারের প্রপার জায়গা। তো এখানে অবশ্যই উষ্ণ মরুটা হবে, প্রচণ্ড গরম। পরের প্রশ্ন, কর্দম সমৃদ্ধ পাললিক শিলার উদ্ভিদ আর্দ্র শুষ্ক হয়ে চূর্ণ বিচূর্ণ হলে তাকে কি বলে? এইভাবে যখন বাংলায় প্রশ্ন দেওয়া থাকে না, 2-3বার রিডিং পড়তে হয় মানেটা বোঝার জন্য। মানে কাদাযুক্ত পাললিক শিলার উদ্ভিদ, মানে উদ্ভিদ মানে মনে আছে তো আউটক্রপ, যেটা ওই শিলার ভেতরে কিছুটা থাকে বাইরে কিছুটা থাকে। তো উষ্ণ আর্দ্র হয়ে মানে একবার আর্দ্র হচ্ছে একবার শুষ্ক হচ্ছে, দিয়ে যদি ভেঙে যায় সেটাকে কি বলে? সেটাকে বলে স্লেকিং। স্লেকিংয়ের বাংলাটা ছিল বোধহয় সিক্ত শুষ্ক প্রক্রিয়া, আর একটা টার্ম ছিল কলিকরণ। এই বাংলা টার্মগুলো প্রশ্নে দিয়ে দিলেই তখন একটু মুশকিল হয়। তো এটা হচ্ছে স্লেকিং। তো বাকি যে টার্মগুলো আছে না, এগুলো আমি একটু পরেই আলোচনা করে দেব। এই যে ফ্লেকিং, ট্যালাস, লিচিং, এই ওয়ার্ডের মানেগুলো অপশানে রয়েছে, মানে তার মানেটা আমায় জানতে হবে, কারণ সেগুলোরও তো একটা মানে আছে, তারও তো কোনো মানে সঠিক একটা উত্তর আর কি হয়। তো সেই জন্য আমাদের ওই টার্মের মানেগুলো কিন্তু জেনে নিতে হবে, যে ওগুলো আবার কী জিনিস যদি দিয়ে দেয় কোনো প্রশ্নে। তা এটা হচ্ছে স্লেকিং। তো স্লেকিংটা মনে রাখবে, কাদাযুক্ত পাললিক শিলার ক্ষেত্রে কিন্তু এটা ঘটে, একবার ভিজে যাচ্ছে একবার শুকিয়ে যাচ্ছে, তারপরে ভেঙে যাচ্ছে। ওকে, পরের প্রশ্ন, যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকারের সাধারণ প্রভাবক কোনটি? মানে দুটোর ক্ষেত্রেই কে কন্ট্রোল করে, মানে নিয়ন্ত্রক করে কে, দুটোতেই কমন কে? দেখো ভালো করে, কমন কিন্তু দুটোর ক্ষেত্রেই জল, তাই নয় কি? যান্ত্রিক আবহবিকার যতই ওই তাপে হোক আর যাই হোক, জল কিন্তু লাগে, জল তো লাগে। তার মানে আইস ক্রিস্টাল থিওরি বলো, ক্ষুদ্রকণা বিস্ফোরণ, মানে একবার যে গরম হচ্ছে ঠান্ডা হচ্ছে, জলের একটা ভূমিকা আছে। আর রাসায়নিকে তো জল ছাড়া কোনো ব্যাপারই না, মানে কমন ফ্যাক্টর জল। আচ্ছা, আবহবিকারের নিয়ন্ত্রক কোনটি? জলবায়ু, শিলার গঠন, শিলার গ্রথন মানে টেক্সচার, সবকটি। তো আবহবিকার অবশ্যই সবগুলোর ওপর ডিপেন্ড করে, তাই জন্য সবকটি। আচ্ছা, হেমাটাইট কোন গ্রুপের অন্তর্গত? হেমাটাইট মানে লোহা লোহা ব্যাপার একটা, ব্যাস। তাহলে এবার অপশান দেখো, অক্সাইড গ্রুপ পড়ছে হেমাটাইটের জন্য। পরের প্রশ্ন, রাসায়নিক গঠনের পরিবর্তন ছাড়া শিলার চূর্ণ বিচূর্ণ হওয়া মানে কোনটা? মানে রাসায়নিকভাবে কিছু পাল্টাচ্ছে না অথচ শিলা ভেঙে যাচ্ছে, সেটা কার বৈশিষ্ট্য? প্রস্তরচায়ী খণ্ডীকরণও কিন্তু এই একইভাবে হয়, কিন্তু না যান্ত্রিক আবহবিকার। কারণ যান্ত্রিক আবহবিকার বলা মানে সবাইকে বুঝিয়ে গেল, কিন্তু প্রস্তরচায়ী বললে তো আবার বাকিগুলোকে বোঝাবে না, কারণ এইটা তো যান্ত্রিক আবহবিকারের সংজ্ঞা দিয়েছে, সেই জন্য আমরা যান্ত্রিক আবহবিকার করব, যার আন্ডারে প্রস্তরচায়ী খণ্ডীকরণ বা আদার্সগুলো রয়েছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, এক্সফোলিয়েশন ডোম কীভাবে তৈরি হয়? এক্সফোলিয়েশন মানে স্বল্পমোচন, আর ডোম মানে একটা গম্বুজ। তো স্বল্পমোচন মানেই চাপ হ্রাস, ওপরের লেয়ার আলগা হয়ে খুলে পড়ে গেল, তো তার ফলে একটা গোলাকার ভূমি তৈরি হচ্ছে। তো চাপের হ্রাসের কারণে কিন্তু এটা হচ্ছে। নেক্সট হচ্ছে, মানুষের কাজ আবহবিকারের হ্রাস বৃদ্ধি করে কিভাবে? কোন কোন কাজ? সালফার ও নাইট্রোজেন অক্সাইড অ্যাসিড বৃষ্টি করাচ্ছে, স্থাপত্য নির্মাণ, খনিজ উত্তোলনের ফলে বিচূর্ণী ভবন ঘটছে, আর বলছে 1, 2 উভয় কোনোটি নয়। তো এখানে অবশ্যই ফার্স্টে দুটো অপশানই হবে, কারণ মানুষ দুটোতেই রিলেটেড। তো 1 এবং 2 দুটো অ্যান্সারই কিন্তু এখানে সঠিক। কোন খনিজ রাসায়নিক আবহবিকারে কাদা তৈরি করে? ভালো একটা প্রশ্ন। কোন খনিজ? অনেক খনিজের নাম দিয়েছে, কিন্তু আবহবিকারের ফলে কাদার লেয়ার তৈরি করে। এটার অ্যান্সার কী হবে বলতে পারবে? এটার অ্যান্সার মাইকা, কারণ মাইকা হচ্ছে প্লেটি স্ট্রাকচার, তো কাদাটা তৈরি হয় ওই কারণে। নেক্সট প্রশ্ন, কেমিক্যাল ওয়েদারিংয়ের বৃদ্ধির কারণ কি?
অতিবৃষ্টি, অতিরিক্ত উষ্ণতা, জৈব ক্রিয়া প্রত্যেকটাই হবে অ্যান্সার। ক্যালসিয়াম বেশি থাকে কোন মাটিতে? অবশ্যই পেডোক্যাল মাটিতে। পেডোক্যাল, ক্যালসিয়ামের ক্যালটা রয়েছে, এটাই হচ্ছে ক্যালসিয়াম সমৃদ্ধ মাটি, যেটাকে বলে তোমার চার্নোজেম সয়েল। এর এক্সাম্পল যদি বলো। নেক্সট হচ্ছে Fe3। Fe3 বলতে কোনটাকে বোঝায়, মানে এই গ্রুপের মধ্যে কোনটা Fe3? ফেরাস, ফেরিক, এই যে পড়েছো লোহার ব্যাপারটা, অবশ্যই হেমাটাইট। কোন খনিজটা হবে? হেমাটাইট। নেক্সট, মাটি ক্ষয়ের প্রথম ধাপ কি? মাটি তো ক্ষয় পায়, কিন্তু প্রথমে কি দিয়ে শুরু হয়? মনে পড়ছে ছবিগুলো? অবশ্যই রিল ইরোশন। রিল হয়, রিলটা বড় হয়ে গালি, গালিটা বড় হয়ে র্যাভাইন, এইভাবে হয়। তো এর জন্য এখানে প্রথমটা হবে রিল ইরোশন। এটাই হচ্ছে মাটি ক্ষয়ের শুরু। পরের প্রশ্ন, ফেরাস অক্সাইডের কালার কি? ফেরাস অক্সাইড বলেছে, কালারটা হচ্ছে বাদামি। আচ্ছা, মরিচার সংকেত কি? মরিচা মানে যেটা আমরা মরচে পড়া বলি, লোহাতে মরচে পড়লে যে ব্যাপারটা হয়, তার সংকেতটা কি? অনেক কিছুই দিয়েছে, এফি রিলেটেড অনেক কিছু দিয়েছে। তো অপশানটা হচ্ছে Fe2O3, সেকেন্ড অপশান, এটা হচ্ছে মরিচার সংকেত। পরের প্রশ্ন, কলিচুন তৈরি হয় কোন আবহবিকারে? তো কলিচুন মানে কি? কলিচুন আমরা ঝট করে তো পড়ি না বাংলাতে। তো কলিচুন হচ্ছে ক্যালসিয়াম বাইকার্বনেট। তো কার্বনেশন পদ্ধতিতে তৈরি হয়, মানে বাংলায় এখানে হবে অঙ্গারযোজন। ওকে। আচ্ছা, সার্পেন্টাইন খনিজ তৈরি হয় কোন পদ্ধতিতে? সার্পেন্টাইন কিন্তু অলিভিন থেকে ট্রান্সফার হয়। তো এটা হয় জল যোজন, মানে হচ্ছে যেটাকে আমরা বলি হাইড্রেশন। তো হাইড্রেশনে কিন্তু এই ঘটনাটা ঘটে। আচ্ছা, ফেল্ডস্পার থেকে কাদা তৈরি হয়। ফেল্ডস্পার থেকে কাদা তৈরি হয় কিসে, মানে কোন ধরনের তোমার বিক্রিয়ায়? তো এটা অবশ্যই হবে আর্দ্র বিশ্লেষণ। ফেল্ডস্পার থেকে সাধারণত আর্দ্র বিশ্লেষণ মানে তোমার হাইড্রোলাইসিস, তার থেকেই কিন্তু এই কাদাটা তৈরি হয়। আচ্ছা, রাসায়নিক আবহবিকারের প্রধান কারণ কি? রাসায়নিক আবহবিকার যে হয় তার জন্য কি দায়ী? অপশানগুলো দেখো। শিলা, লাগবে শিলা। খনিজ তো বটেই, নালে রাসায়নিক আবহবিকার হবে না। জল, গ্যাস তো বিক্রিয়া করে, কাকে বাদ দেবে? কোনটা ছাড়া অসম্ভব ব্যাপার? জল। মানে প্রত্যেকটার ক্ষেত্রে কমন কে? বিক্রিয়াই বলো, গ্যাস দ্রবীভূত হয় কি শিলা দ্রবীভূত হয়, বিক্রিয়া হয়, খনিজ রয়েছে, সব কিছু রয়েছে, জল ছাড়া হবে না। তো জল কিন্তু বাধ্যতামূলক একটা ব্যাপার। তো সেই জন্য এখানে প্রধান কারণ হবে জল। শিলার ফাটলে জল জমে বরফ হলে আয়তনে কতটা বাড়ে বা কমে? তো মনে রাখতে হবে 9% বাড়ে। তো অনেক সময় ফ্র্যাকশানে দিয়ে দেয়, তো 9.2, কখনো থাকে 9.2, 9.1 বা 19, এরম বিভিন্ন রকম ফ্র্যাকশানেও থাকে। তো অ্যাভারেজ ধরলে 9% বাড়ে, কারণ বরফ হলে তো আয়তনে বেড়ে যায়। তো যদি ফ্র্যাকশানে থাকে তখন ওই 9-এর ঘরে কিন্তু ভেবে করতে হবে, এমনই অপশান দেবে। তো 9.2টা মনে রাখবে তোমরা, তার কাছাকাছি হয়তো থাকবে। ভূমিরূপ পরিবর্তনকারী শক্তিগুলি যে স্থান পর্যন্ত ক্ষয় করে তাকে কি বলে? সমুদ্রতল, সঞ্চয় সীমা, ক্ষয় সীমা, ঘর্ষণ সীমা। বলো তো এই অ্যান্সারটা, বলো তো, বলছি, শুনতে তো পাবো না যে তোমরা কি বলতে চাইছো। ম্যাক্সিমাম জোন এই অ্যান্সারটা করে আসবে সমুদ্রতল। তোমরা তাই ভেবেছো কি? কমেন্টেই জানতে পারবো, এছাড়া আর অপশান নেই তোমাদের বক্তব্যটা শোনার। ভূমিরূপ পরিবর্তনকারী শক্তিগুলো যে স্থান পর্যন্ত ক্ষয় করে তাকে বলে ক্ষয়সীমা। এইখানের অপশানে কিন্তু ক্ষয়সীমা হবে, কারণ ক্ষয়সীমা সবসময় সমুদ্রতল নাও হতে পারে। অনেক সময় কিন্তু একটা হ্রদ তার লেভেলে ক্ষয় করে, কোনো জলাশয়, এগুলোও হতে পারে, বা বড় নদী, ছোট নদী হচ্ছে বড় নদীকে টার্গেট করে, এরকমভাবে কিন্তু হয়। তো সাধারণ ক্ষয়সীমা আমাদের সমুদ্রতল, সেই জন্য সমুদ্রতলে অনেকে অ্যান্সার করে দেবে। কিন্তু এখানে প্রশ্নটা বলেছে যে স্থান পর্যন্ত ক্ষয় করে তাকে কি বলে? তাকে অবশ্যই বলে বেস লেভেল, মানে ক্ষয়সীমা। ক্ষয়সীমাটা সেটা সি লেভেলও হতে পারে, অন্য কিছুও হতে পারে। আমরা যেটা ধরি পৃথিবীর ক্ষেত্রে একটা কমন ব্যাপার, সেটা সি লেভেল। কিন্তু উত্তরটা কিন্তু হবে ক্ষয়সীমা, একদমই সমুদ্রতল হবে না। যান্ত্রিক আবহবিকারের শিলা কি হয়? বিয়োজিত, চূর্ণ বিচূর্ণ, অপসারিত, সবকটি। অবশ্যই হবে চূর্ণ বিচূর্ণ। দেখেছো, এরকম একটা প্রশ্ন আগেও দিয়েছিলাম রাসায়নিক দিয়ে। তো অপসারিত তো হবেই না, আবহবিকার যেহেতু ওখানেই পড়ে থাকবে, তো চূর্ণ বিচূর্ণ হবে। আর রাসায়নিকে বললাম বিয়োজিত হবে। ওকে,
নেক্সট অ্যানহাইড্রাইট জিপসামে পরিণত হচ্ছে। অ্যানহাইড্রাইট থেকে জিপসাম তৈরি হচ্ছে কোন আবহ বিকারে? আবারও সেই একই অপশান, কারণ বাংলায় তো এই 4-5টা অপশান ছাড়া আর কিছু দেবে না। তো জিপসাম তৈরি হয় কোন আবহ বিকার? তোমাদের এটা মনে রাখতে হবে যে জিপসাম তৈরি হয় কিসে। তো এটার উত্তর হচ্ছে আবারও হাইড্রেশন, মানে জল যোজন। তো হাইড্রেশনের ফলে কি কি হয়? জিপসামটাই কিন্তু লিমোনাইট। তো জিপসাম, লিমোনাইট, একটু আগে বললাম সার্পেন্টাইন। তো এই ধরনের নামগুলো মাথায় রাখতে হবে, তাহলেই মনে পড়ে যাবে আর কি যে কোন আবহবিকারের ফলে হয়। আচ্ছা, 30টা পুরো এমসিকিউই আজকে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। সব কটাই এমসিকিউ দিয়েছি এবং অ্যান্সার আমি করিনি, যাতে তোমরা নিজেরা একটা সুযোগ পাও মানে মনে মনে চিন্তা করার। তারপরে আমার উত্তরটা তো শুনেই নেবে। এবার বেশ কিছু আবহবিকারের টার্ম তোমাদের সঙ্গে আলোচনা করব। কিছু টার্ম তোমাদের সাথে আলোচনা করব। প্রথমে দেখো কি লিখছি, স্ক্রি। এবার যেটা লিখব ট্যালাস। তো স্ক্রি এবং ট্যালাস এই টার্ম দুটো কিন্তু আমরা একসঙ্গেই পড়েছি, কিন্তু এদের মধ্যে সূক্ষ্ম একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা কিন্তু আমাদের বুঝতে হবে। স্ক্রি এবং ট্যালাস দুটোই আবহবিকারের চ্যাপ্টারেই পড়েছি। দুটোই হচ্ছে ছোট ছোট পাথরের খণ্ড। আবহবিকারের ফলে যে পাথরের খণ্ড সৃষ্টি হয় পাহাড়ি এলাকায়, তো সেইগুলো পাহাড়ের তলদেশে এসে পড়ে। তো সেই যে ভাঙা ভাঙা টুকরো, সেই জায়গাতে কিন্তু আমরা স্ক্রি আর ট্যালাসটা পড়েছিলাম। তো স্ক্রি কি? ছোট। পার্থক্যটা কোথায়? ট্যালাস হচ্ছে বড়। বড় মানে একবারে বোল্ডারের মতো বড় হতে পারে। স্ক্রি কিন্তু ছোট ছোট সাইজ এবং আলগাভাবে থাকে, ঝুরঝুরে আলগাভাবে পড়ে থাকে, এক জায়গায় জড়ো হয়ে থাকে না। আর ট্যালাস কিন্তু এক জায়গায় জড়ো হয়ে থাকার একটা টেন্ডেন্সি আছে, কারণ ট্যালাসটা সাইজে বড়, ওটা তো বেশি দূর যেতে পারছে না ছড়িয়ে, যেখানে পড়ছে হয়তো সেখানেই পড়ে থাকছে। তো এরকমভাবে এক জায়গায় একটু জড়ো হয়ে থাকে ট্যালাসগুলো। আর মেন ব্যাপার, ট্যালাস অনেক সময় বিভিন্ন রকম ভূমিরূপ তৈরিতেও ভূমিকা নেয়। তো স্ক্রি এবং ট্যালাসের একটা সূক্ষ্ম পার্থক্য তোমাদেরকে বললাম, তোমরা জানতে কিনা আমি জানি না। আর ট্যালাস কিন্তু একটু কৌণিক বা অ্যাঙ্গুলার বোল্ডার বলতে পারো, মানে একটু অ্যাঙ্গুলার মতো থাকে, কারণ যে আইস ক্রিস্টাল থিওরি তোমরা পড়েছো, সেই আইস ক্রিস্টাল যে আবহবিকার, সেখানে কি হয়, বরফ জমে গিয়ে যে ভেঙে যায়, তো সেখানে এই কৌণিক আকারে শিলাখণ্ডগুলো ভেঙে পড়ে। তো সেই অ্যাঙ্গুলার ফর্মে যে থাকে, সেটা কিন্তু ট্যালাসের একটা বৈশিষ্ট্য। আবার এক জায়গায় যদি এরকম ঢাল তৈরি করে, তাকে বলে ট্যালাস স্লোপ। আবার যদি কোণ আকারে জমে তীক্ষ্ণ, তো সকল বলবো ট্যালাস কোণ। তো ট্যালাস কিন্তু একটা ল্যান্ডফর্ম তৈরি করে এবং ওই জমে জমে একটা স্তূপের মতো বানায়। কিন্তু স্ক্রি কিন্তু আলগা ঝুরঝুরে ছোট ছোট টুকরো ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। আমরা পাহাড়ে বেড়াতে গেলে হাঁটাচলা করি, পাহাড়ের নিচের দিকটা, সেখানে এরকম অজস্র পড়ে থাকে, সেগুলো ট্যালাস এবং স্ক্রি। নেক্সট ওয়ার্ডটা দেখো, ফেলসেনমার। এটা তাহলে কি ছিল? ফেলসেনমার ওখানেই কিন্তু পড়েছি। ফেলসেনমার বা বলা হতো ব্লক, অনেক সময় বলতো ব্লক স্পের, অনেক সময় বলতো ব্লক ফিল্ড। পাহাড়ের যে তলদেশটা, যেটাকে বলি পাহাড়ের পাদদেশ এলাকা, তো সেখানে যখন ওই স্ক্রি বা ট্যালাস জাতীয় পদার্থ, সেটা স্ক্রি ট্যালাস দুরকমই হতে পারে, তো ওগুলো যখন একটা ফিল্ড তৈরি করে, একটা ক্ষেত্র পুরো কাভার্ড বাই বোল্ডার, এলাকাটা পুরোটাই ওই জিনিসে একদম ভর্তি, একটা ক্ষেত্র তৈরি করেছে, কভার করে দিয়েছে, তো সেই ক্ষেত্রটাকে বলছে ফেলসেনমার। তো বোঝা গেল তিনটে টার্ম, স্ক্রি, ট্যালাস এবং তার থেকে পরে তৈরি হচ্ছে ফেলসেনমার। এবার লিখেছি যে ওয়ার্ডটা, সেটা হচ্ছে হানিকম। তো হানিকম ব্যাপারটা কি? এটা হচ্ছে ওয়েদারিংয়ের একটা ল্যান্ডফর্ম। মনে পড়ছে তোমাদের, অনেকটা মৌচাকের মতো দেখতে। তো যখন অবশ্যই কেমিক্যাল ওয়েদারিংয়ে হয়, এরকম গর্ত গর্ত বা স্ক্রিনে একটা ছবি আমি গুগল থেকে শেয়ার করছি, তোমরাও দেখতে পারো, এরকম ভূমিরূপের ছবি অনেক আছে। তো এরকম ছিদ্র ছিদ্র মৌচাক যেরকম হয়, ওই রকম টাইপের একটা ভূমিরূপ হচ্ছে হানিকম। তো যেটা কেমিক্যাল ওয়েদারিংয়ে হয়, কিন্তু কোশ্চেনে যদি বলে মানে কোন ধরনের ওয়েদারিং, কেমিক্যাল তো বটেই, কীরকম, তো সল্টের এখানে একটা ভূমিকা থাকে, যেটা হচ্ছে সল্ট ক্রিস্টালাইজেশন বলে, মানে লবণ কেলাস আবহবিকার। সেটা মরু অঞ্চলে অনেক সময় হয়, আবার সমুদ্রের ধারে কোস্টাল এলাকাতেও কিন্তু খুব দেখা যায়। তো হানিকম দেখা যায় বলে অঞ্চল বলে দিতে পারে, ওয়েদারিং বলতে পারে, অপশানটা চয়েস করতে হবে। আচ্ছা, এবার আবার কয়েকটা ওয়ার্ড, আমি ওয়ার্ডগুলোকে লিখে নিই, তোমরা দেখো আমি কি ওয়ার্ড লিখছি, তোমরা ভাবার চেষ্টা করো ওয়ার্ডের মানেগুলো কি, কোনখানে পড়েছিলে। এগুলো সবই ওয়েদারিং প্রসেস,
কিন্তু ওই সামান্য সামান্য পার্থক্য বা পুরো একদম ক্লিয়ার আইডিয়াটা আমাদের আছে নাকি এটাই দেখে নেওয়া, কারণ 4টে অপশানের মধ্যে সঠিকটা মানানসইটা তো আমাকে চয়েস করতে হবে না, যদিও খুব কাছাকাছি অর্থ। ওই জন্যই আমি এই ওয়ার্ডগুলো আলাদা করে ডিসকাস করে দিচ্ছি। আর ভিডিওর মাঝে একটু বলেও রাখি, যখন ভিডিও করছি আমি তো একদম ঘরোয়া পরিবেশে করি, আলাদা কোনো স্টুডিও বা কিছু সেরকম নেই। তো অনেক সময় বিশেষ করে গাড়ির শব্দ, গাড়ির হর্নের শব্দ আমি যখনই ভিডিও করি না কেন, অনেক রাতে করেও দেখার চেষ্টা করেছি, ও একটা না একটা গাড়ির মানে হর্ন ঠিক ভিডিওতে চলেই আসে। তো তার জন্য সরি, তোমাদের হয়তো একটু এরকম চারপাশে অনেক শব্দ শুনতে পাও, একটু ডিস্টার্ব হতে পারে। তো যাই হোক, এবার দেখো আমরা 4টে ওয়ার্ড একটু দেখে নেব। 4টে ওয়ার্ড কী কী লিখেছি তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা দেখো, প্রথমে আছে শিটিং, স্পেলিং, ফ্লেকিং, স্লেকিং। জিনিসগুলো কি? তো সিটিং হচ্ছে বড় চাইয়ের আকারে যখন শিলার ওপরের স্তর ভেঙে সরে যাবে, বেশ বড় সাইজের হবে, আর একটা এলাকা জুড়েই ধরো হলো শীট, শীট মানে চাদরের মতো, বেডশিট বলি আমরা। তো সেই শীট ইরোশন সয়েলে পড়েছো। শিটিং মানে শিলার একটা লেয়ার, স্বল্পমোচনেই বেশি হয়, তো ওপরের একটা লেয়ার বিশাল এলাকা জুড়ে পুরো লেয়ারটা যদি একটা চাদরের মতো সরে চলে যায় তখন সিটিং। তাহলে স্পেলিংটা কি? শিটিংয়ের মতনই কিন্তু স্পেলিং, অনেকটা প্রসেস কিন্তু ওরকমই, কিন্তু স্পেলিং হচ্ছে অনেকটা ছোট ছোট টুকরো, অত বড় শিটের আকারে হবে না। ছোট ছোট টুকরের আকারে চাপ হ্রাস পেয়ে বা চাপের তারতম্যের কারণে ওপরের লেয়ারটা হয়তো টুকরো হয়ে ভেঙে গেল, অত বড় না, ছোট টুকরো। আর একটা স্পেশাল ব্যাপার, অ্যাঙ্গেল। স্পেলিংয়ের ক্ষেত্রে দেখা যায় হয়তো একটা জায়গায় কোনো চ্যুতি হয়েছে বা ফাটল হয়েছে, সেখান থেকে একটা অ্যাঙ্গেল করে মানে কৌণিক আকারে মানে ভেঙে ভেঙে এক একটা লেয়ার ভেঙে চলে যাচ্ছে, শিটের আকারে নয়। এটা হচ্ছে স্পেলিং। আর শেষের দুটো আবার সমগোত্রীয়, ওপরের দুটো সমগোত্রীয় প্রসেসটা, আর ফ্লেকিং আর স্লেকিং এ দুটো আবার এক ধরনের, কিন্তু সামান্য পার্থক্য। এটার ক্ষেত্রে যেটা সিক্ত শুষ্ক প্রক্রিয়া, এটা বলা হতো বইতে, কলিকরণ, সিক্ত শুষ্ক প্রক্রিয়া, মানে একবার ভিজে যাবে একবার শুকিয়ে যাবে। তাহলে শিলা যখন একবার ভিজে যাচ্ছে একবার শুকিয়ে যাচ্ছে, অনেকটা সেই আমরা জমির উদাহরণ দিয়েছি পড়ার সময়, এঁটেল মাটির বাড়ি তোমরা দেখেছো, গায়ে যে ফাটলগুলো হয়, ওরকম ব্যাপার। মানে সিক্ত আর শুষ্ক এটা হতে হবে পরপর। তার মানে কার ভূমিকা থাকছে এখানে? অবশ্যই জলের। তো জল যখন পাললিক কাদা জাতীয় শিলাস্তরে কাজ করে, তোমাদের একটা এমসিকিউ দিয়েছি এরকম, পাললিক কাদা জাতীয় শিলাস্তরে যখন ওইভাবে একবার ভিজে যাচ্ছে একবার শুকিয়ে যাচ্ছে এরকম হওয়ার ফলে যখন ভেঙে যাচ্ছে, সেটা স্লেকিং। কিন্তু পাথরের মধ্যে জলটা ঢুকে গেল, এবার জলটা বরফ হলো না, জলই থাকলো, তো জল যখন ঢুকে যাচ্ছে তো ওখানটা পাথরের মানে শিলারটাকে ভিজিয়ে দিচ্ছে, ফুলে উঠছে, আবার যখন ড্রাই হচ্ছে তখন সংকুচিত হচ্ছে, শুকিয়ে যাচ্ছে। এইভাবে যে চাপ তৈরি করছে তার ফলে যখন টুকরো হয়ে ভেঙে যাচ্ছে সেটা হচ্ছে ফ্লেকিং। বুঝতে পারলে ব্যাপারটা? দুটোই কিন্তু ওই একবার ভিজে একবার শুকনোর ফলে হচ্ছে, সিক্ত শুষ্ক প্রক্রিয়া দুটোই। কিন্তু ফ্লেকিং হচ্ছে শিলাস্তরের মধ্যে জলটা ঢুকে সেই জলটা শিলাটাকে ভিজিয়ে দিয়ে শুকনো করে যে পদ্ধতিটা করছে, ছোট ছোট টুকরে ভেঙে যাচ্ছে। আর স্লেকিংও সেই একই জিনিস, কিন্তু যখন কাদা জাতীয় পাললিক শিলাস্তরে হবে বড় আকারে তখন হচ্ছে সেটা স্লেকিং। তাহলে এই সামান্য পার্থক্যগুলো না জানলে আমরা কিন্তু সঠিক লিঙ্কের যে অপশানটা সেটা কিন্তু চয়েস করতে পারবো না, এই জন্য এগুলো একটু আলাদা করে বলে দিলাম। এবার একটা শব্দ লিখছি দেখো, সেটা হচ্ছে শাটারিং। শাটারিং কোথায় পড়েছো? আরএসজিআইএসে পড়েছো, ক্যামেরার ক্ষেত্রে পড়েছো, আবহবিকারেও কি পড়েছিলে শাটারিং? তো শাটারিং হচ্ছে এখানেও জলের ভূমিকা আছে কিন্তু বৃষ্টির ভূমিকা আছে। মানে প্রচণ্ড গরম একটা শিলা, তার ভেতরে যখন হঠাৎ বৃষ্টি বলতে ঝিরিঝিরি বৃষ্টি, ইলশেগুড়ি বৃষ্টি, ওই রকম একটা বৃষ্টি পড়ছে, সে ধোঁয়ার মতো হয়ে বা প্রচণ্ড গরমের উপর জল পড়লে যা হয়, হঠাৎ করে একদম টেম্পারেচারের একটা বিশাল চেঞ্জ হচ্ছে, বিচ্যুতি হচ্ছে, তার ফলে হয়তো শিলাটার মধ্যে একটু ক্র্যাক দেখা গেল বা সেই বরাবর আস্তে আস্তে আবার ভেঙে গেল। তো এই প্রসেসটা যখন একদম ঝিরিঝিরি বৃষ্টিটা একটা গরম শিলার ওপর পড়ে কাজ করছে, তো সেটা হচ্ছে স্যাটারিং। বুঝতে পারলে? এটা একটু অন্যরকম। আচ্ছা, নেক্সট আবার দেখো যে দুটো ওয়ার্ড লিখছি, অ্যালুভিয়াম আর একটা হচ্ছে কলুভিয়াম। অ্যালুভিয়ামটা তো খুব পরিচিত, এবার কলুভিয়ামটা সবার পরিচিত কিনা আমি জানি না। তো অ্যালুভিয়াম আর কলুভিয়ামের ডিফারেন্সটা কি আছে? দুটোই কিন্তু পলি সেডিমেন্ট, অ্যালুভিয়ামও সেডিমেন্ট, কলুভিয়ামও সেডিমেন্ট। কিন্তু অ্যালুভিয়ামটা আমরা কোথায় দেখতে পাই? নদীর দুই পাশে দেখতে পাই।
নদীবাহিত পলি, দুই পাশে জমায় সূক্ষ্ম সূক্ষ্ম পলি একই রকমের, সেটা হচ্ছে অ্যালুভিয়াম। কিন্তু কলোভিয়ামটা হচ্ছে কোথায় দেখা যায়? পাহাড়ি ঢালে। এর সঙ্গে যুক্ত গ্র্যাভিটির সঙ্গে যে সেডিমেন্টটা নেমে আসে, তার মানে মাস ওয়াস্টিংয়ের কথা বলছে। তো মাস ওয়াস্টিংয়ে যে সেডিমেন্টটা নেমে আসছে, সেডিমেন্ট মানে অনেক গুড়ি 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 একদম পদার্থ, কিন্তু বিষমগোত্রীয় বা হেটেরোজেনিয়াস। অ্যালুভিয়ামটা কিন্তু সমগোত্রীয়, মানে পলির কোয়ালিটিটা একই ধরনের, কিন্তু কলোভিয়ামে কিন্তু সেটা হেটেরোজেনিয়াস থাকে, মানে বিভিন্ন রকমের সংমিশ্রণ থাকে, এক জাতের নয় পদার্থগুলো। বিভিন্ন খনিজের হতে পারে, ডাস্ট পার্টিকেলের সাইজ আলাদা হতে পারে, মানে একটা মিশ্র জাতীয় পদার্থ, অসম ব্যাপার। তো সেটা হচ্ছে কলোভিয়াম। পাহাড়ি ঢাল বরাবর নামবে গ্র্যাভিটির দ্বারা, সেটা হচ্ছে কলোভিয়াম, ধীরে ধীরে নামছে। কিন্তু অ্যালুভিয়াম হচ্ছে সমজাতীয় পলি রাশি, যেটা নদীর দুই পাশে দেখা যাচ্ছে। তো সামান্য পার্থক্য অবশ্যই রয়েছে। আচ্ছা, ওয়েদারিং ওয়ার্ডটা লিখেছি। এটা কেন লিখলাম ওয়েদারিং ওয়ার্ডটা? কারণ আমি বলতে চাইছি যে এই টার্মটা কে দিয়েছে। ওয়েদারিং ওয়ার্ডটা মানে এই টার্মটা মানে প্রবক্তা কে? তো আমরা জানি মোটামুটি সকলেই, এটা অপশান দিতে লাগবে না, যে জিকে গিলবার্ট। ওয়েদারিংটা গিলবার্ট বলেছে, কিন্তু সেইটা বলার জন্য কিন্তু আমি এটা ধরলাম না জায়গাটা। আমি এটা বলছি এই কারণে, এই ওয়েদারিং টার্মটার সঙ্গে আর একজনের নাম জড়িত আছে। সেই নামটা হচ্ছে হামবোল্ট। হামবোল্টের নাম তোমরা কোথায় পড়েছো? জিওগ্রাফিক্যাল থটে পড়েছো। তো সেই হামবোল্টের নামটাও কিন্তু এখানে আসছে। তোমরা গুগল সার্চ করবে, তো ইন্টারনেট সার্চ করলে দেখবে হামবোল্টের নামও কিন্তু অনেক জায়গায়। হামবোল্ট একজন প্রকৃতিবাদের সমর্থক ছিলেন। তো উনি ওনার আলোচনায়, বইতে, ওনার যে কসমস বই, সেখানে কিন্তু আবহবিকার ব্যাপারটাকে বেশ ভালোভাবে ব্যাখ্যা করেছিলেন। আবহবিকার কী, কীভাবে হয়, আবহবিকারের দ্বারা কীরকম ভূমিরূপে প্রভাব পড়ে, এসব আলোচনা করেছিলেন। মানে আমি এই জায়গাটা কেন বলছি তোমাদের, তোমরা ধরো প্রশ্ন এলো ওয়েদারিংয়ের টার্মটা কে দিয়েছে, এরকম একটা প্রশ্ন এলো, দিয়ে 4টে অপশান দেওয়া। তো সেই 4টে অপশানে দেখছো যে গিলবার্টের নামটাই নেই। মানে যার নামটা আমরা পড়ে গেলাম সেই নামটা অপশানেই নেই। সেই মুহূর্তে তাহলে কি করব? তার মানে ওরা যে 4টে নাম দিচ্ছে, তারা কেউ না কেউ লিঙ্কে রয়েছে, কেউ না কেউ কারোর সঙ্গেই নামটা জড়িত। তো সেই টার্মটা আমরা যদি না জেনে যাই, তখন কিন্তু আবার কনফিউশন হচ্ছে। তো অনেক জিওগ্রাফার, ফিলোসফার যারা, ভূগোল দার্শনিক যারা, তারাও কিন্তু এরকম অনেক অনেক টার্মের সঙ্গে জড়িত। তো সেই টার্মগুলো আমাদের জানতে হবে, শুধু যে একজন বিজ্ঞানীর নাম জেনে গেলাম তা নয়। তো হামবোল্টের নামটা তোমরা ওই জন্য মনে রাখবে। গণ্ডশিলা বিদারণ, ইচ্ছে করে বাংলায় লিখলাম। গণ্ডশিলা বিদারণ মানে তোমরা একটু মনে করো কোনটা। এটার হচ্ছে ইংরেজি ছিল বোল্ডার ক্লিভিং। ধরো একটা পাথর কিছুটা মাটিতে ঢুকে আছে, কিছুটা ওপরে আছে, এটা হচ্ছে পাথরের গলা। তো গলা বরাবর যখন পাথরটা কেটে গেল, ভেঙে গেল, গলা কাটা হয়ে গেল, এটাই হচ্ছে গণ্ডশিলা বিদারণ। কথা হচ্ছে এটা না, কিভাবে প্রসেস, এটা একটা যান্ত্রিক আবহবিকার, সবাই জানে। তোমায় প্রশ্ন দিল গণ্ডশিলা বিদারণটা কোন মরুভূমিতে বেশি দেখা যায়, বলে 4টে নাম দিয়ে দিল, আফ্রিকা, সাহারা, কালাহারি, এরকম দিল। তো অস্ট্রেলিয়া তো অপশানে থাকবে, তো আমরা অ্যান্সার করবো অস্ট্রেলিয়া। তোমরা মনে রাখবে পিকিউলিয়ার কিছু স্পেশাল কিছু আবহবিকার, সেগুলো কিন্তু অস্ট্রেলিয়ার মরুভূমিতে সব সময় ভালো দেখা যায়। তো অপশানে অস্ট্রেলিয়ার মরুভূমি থাকা মানে সেখানে সেটা আছেই, সেই ওয়েদারিংয়ের প্রসেসটা কিন্তু সেখানে দেখা যাবে। আচ্ছা, এবার বলি প্রস্তরচায়ী খণ্ডীকরণ, ব্লক ডিসইন্টিগ্রেশন প্রসেসটা আবহবিকারের প্রথম 1 নম্বর পয়েন্টে থাকে, যান্ত্রিক আবহবিকারের। অপশান দিয়েছে সেটা কেন হয়, টেম্পারেচার, ফ্রস্ট, আনলোডিং, অল। মানে প্রস্তরচায়ী খণ্ডীকরণ হওয়ার পিছনে কারণটা কি? তো যান্ত্রিক আবহবিকার 1 নম্বর পয়েন্টে এটা আমরা সবসময় পড়ে থাকি যে উষ্ণতার তারতম্যের কারণে হয়। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা উষ্ণতা করে দিয়ে টিক মেরে দিয়ে চলে আসবে, বা আমি জিজ্ঞাসা করেও দেখেছি, ওরা বলছে যে হ্যাঁ উষ্ণতা, এক চান্সে মানে তাড়াতাড়ি বলে দিল। কিন্তু না, এটা হবে অল। তোমরা সবিন্দ্র সিংয়ের বই পড়বে, যারা সবিন্দ্র সিংয়ের বই কাছে আছে, যদি লাইনে লাইনে প্রশ্ন আছে, যদি রিডিং পড়ো, তো দেখবে যে প্রস্তরচায়ী খণ্ডীকরণ কিন্তু টেম্পারেচার, ডিউ টু ফ্রস্ট, ডিউ টু আনলোডিং, সব কারণেই আছে। বিশেষ করে ফ্রস্ট মানে আমরা শুধু একটাই জানি যে ওই তুষার কেলাস বিক্রিয়া যেটা, কিন্তু না, ফ্রস্টের কারণে কিন্তু বোল্ডারের আকারেও চাই ভেঙে পড়ে। তো এর কারণেও কিন্তু এই আবহবিকারটা হয়। তো ওই একটা জেনে রাখলেই হবে না, এই সব কারণেই কিন্তু বোল্ডারের মতো প্রস্তরচায়ী খণ্ডীকরণ হয়। সেই জন্য কিন্তু এখানে অল অপশানটাতে আমরা যাব। আচ্ছা, এবার একটা ওয়ার্ড দেখে নেব, সেটা হচ্ছে কেওলিনাইজেশন। কেওলিনাইজেশনটা ওয়েদারিংয়ের আবার কোথায় ছিল?
এটা কিন্তু একটা ওয়েদারিং প্রসেসের ভেতরে ছিল, মানে একটা ওয়েদারিং প্রসেস, তার মধ্যে সাব প্রসেস বলতে পারো। কেওলিনাইট তৈরি হওয়ার প্রসেসকেই তো বলে কেওলিনাইজেশন। তো এটা কোথায় হয় না, এটা হচ্ছে হাইড্রোলাইসিস, মানে যেটাকে বলে আর্দ্র বিশ্লেষণ। সেই যেখানে আয়নে ভেঙে যাচ্ছে জলটা, তারপর বিক্রিয়া করছে, সেইখানে কিন্তু এই প্রসেসটা ছিল। তো এটা হচ্ছে আর্দ্র বিশ্লেষণের অপশানে যাবে কেওলিনাইজেশন পদ্ধতিটা। এবার যেটা লিখছি এটা একটু বিশেষ পদ্ধতি, চিলেশন। চিলেশন মানে কি? এটাও কিন্তু একটা আবহবিকারের পদ্ধতি, কিন্তু চিলেশন টার্মটা কেমন ছিল? জৈব রাসায়নিক আবহবিকার। জৈব রাসায়নিক আবহবিকার, অবশ্যই আবহবিকার রাসায়নিক তো বটেই, বিক্রিয়া করছে, কিন্তু জৈব জীব মানে জীবজাত বিভিন্ন পচা গলা উদ্ভিদ প্রাণী দেহ যেটা হয়, তো সেই জীব যখন কেমিক্যালি যখন বিক্রিয়া করছে সেই রকম একটা পদ্ধতি হচ্ছে চিলেশন। আর একটা ছিল হলো ডার্ট ক্র্যাকিং। তো ডার্ট ক্র্যাকিংয়ের মধ্যেই ডার্টটা কী ছিল? ডার্ট মানে হচ্ছে নুড়ি পাথর, গুঁড়ো গুঁড়ো। তো পাথরের ফাটলে যখন আবার সূক্ষ্ম সূক্ষ্ম নুড়ি পাথর ঢুকে যায়, সে যখন আবার প্রেশার ক্রিয়েট করে, ডার্ট, সে যখন প্রেশার ক্রিয়েট করে আবহবিকার ঘটাচ্ছে, তখন সেটা হচ্ছে ডার্ট ক্র্যাকিং। এটা একটা পদ্ধতি। আচ্ছা, আজকের লাস্ট এটা দিয়ে শেষ করছি ভিডিও, ওয়েদারিং চ্যাপ্টার, পার্মাফ্রস্ট। তো পার্মাফ্রস্টটা অন্য একটা স্টার্টিং ধরে নিলাম, সেটা হচ্ছে পেরিগ্লেশিয়াল ল্যান্ডফর্ম। সেখানেও তো ওয়েদারিং দেখা যায়, এরা বরফের বিক্রিয়া বিভিন্ন রকম। তো পার্মাফ্রস্ট কোন জিনিস? পার্মাফ্রস্ট এলাকা মানে কোনটা? পার্মানেন্ট ফ্রস্ট, সেটা থেকে হচ্ছে পার্মাফ্রস্ট। তো মেরু এলাকা, সাবপোলার এলাকা, যেসব জায়গায় বরফ পড়ছে, মেরুই বটে, একদম চির তুষার এটার বাংলা মানে। তো সেই পার্মাফ্রস্ট যে এলাকাটা, সেই জায়গাটার বৈশিষ্ট্যটা কেমন না, মাটির মধ্যে দেখা যাচ্ছে তলদেশে বেশ কিছুটা লেয়ার, যেটাকে বলে সাব লেয়ার বা সাব সয়েল, সেটা কিন্তু পার্মানেন্ট ফ্রস্ট হয়ে থাকছে, জমে থাকছে। কিন্তু ওপরে বেশ কিছুটা লেয়ার, সেখানে কিন্তু বরফটা পার্মানেন্ট নয়, কারণ সিজন চেঞ্জ হয়, কখনো গরম বরফ গলে যাচ্ছে, বা বৃষ্টি সব কিছু যে পড়ছে, সূর্যের আলো পাচ্ছে, সবই তো ওপরের লেয়ারটা পাচ্ছে। তো সেই ওপরে কিছুটা এলাকা দেখা যাচ্ছে পার্মানেন্ট নয়, বরফটা একটু গলে যায়, কখনো মাটি, অনেক রকম মাটি হয়ে যায়, মানে বরফ গলে গিয়ে দেখা যাচ্ছে একটু ঝুরঝুরে মাটি হয়ে যাচ্ছে, বিভিন্ন রকম চেঞ্জ হচ্ছে। কিন্তু একটা লেয়ারের পর থেকে, এই ওপরের লেয়ারটাকে বলছে কিন্তু অ্যাক্টিভ লেয়ার, ওপরের লেয়ারটা বলছে অ্যাক্টিভ লেয়ার। এই অ্যাক্টিভ লেয়ারটার কিন্তু পার্মানেন্ট ফ্রস্ট নয়, কিন্তু তলার দিকটা কিন্তু পার্মানেন্ট ফ্রস্ট, ওটা কিন্তু চেঞ্জ হয় না পার্মাফ্রস্টটা। কিন্তু ওপরের যে অ্যাক্টিভ লেয়ারটা, সেটা বেশি না, ওই 3 মিটার মতো এরকমই ধরো। তো সেই যে জায়গাটা, সেটা কিন্তু বিভিন্ন রকম পরিবর্তনশীল এলাকা একটা। তো এই হচ্ছে পার্মাফ্রস্ট এলাকা, সেখানেও কিন্তু বিভিন্ন রকমের ওয়েদারিং দেখা যায়, অনেক রকম ল্যান্ডফর্ম দেখা যায়। এটা মুলার বলেছিলেন, এই পার্মাফ্রস্ট ওয়ার্ডটা বিজ্ঞানী মুলার প্রথম বলেছিলেন। তো এই জায়গাটা আলাদা ভিডিওতে আনবো, কারণ এখানে অনেক কিছু প্রসেস আছে, বলার আছে, যেগুলো এই জিওমরফোলজি রিলেটেড, সেগুলো তোমাদের জানতে হবে। তো আজকে মোটামুটি ওয়েদারিংয়ের বেশিরভাগটাই আশা করি আলোচনা করে দিয়েছি, মানে একটু অডগুলো, এমনি নর্মালগুলো না, যেগুলো একটু অন্যরকম, সেগুলো অনেক MCQ 30টা মতো আলোচনা করলাম, আর টার্মগুলো আলোচনা করলাম। তোমাদের কোনো উপকার হলো কিনা বা কাজে লাগলো কিনা অবশ্যই কমেন্টে জানিও, তাছাড়া তো জানতে পারছি না। আর অন্যান্য চ্যাপ্টার নিয়ে আবার চ্যাপ্টার ওয়াইজই ভিডিওগুলো আনার চেষ্টা করব। আর খুব তাড়াতাড়ির মধ্যে করছি, আবারও বলছি, অত ভালো স্টুডিও নেই, অত এডিটিং করে অত সুন্দর করে ভিডিও বা ডিজিটাল বোর্ডের মাধ্যমে আমি করছি না। তো আমাদের কাজে লাগাটাই আমার উদ্দেশ্য, স্টুডেন্টদের কাজে লাগলেই হলো, যেভাবেই করি। তো আমি হাতে লিখে নর্মাল মোডে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি, একটা ডিসকাশন বলতে পারো। তো ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, তোমরা তো গ্রুপ স্টাডি করবে, সবাই মিলে এগুলো একসঙ্গে ডিসকাস করবে। আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রেখো, যখন যেটা ছাড়বো নোটিফিকেশানটা তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আর তোমরা তোমাদের প্রয়োজনটা জানিও, কোন চ্যাপ্টারটা আগে করালে ভালো হয়, যে চ্যাপ্টারে তোমাদের একটু আতঙ্ক আছে, যে এটা একটু আগে একটু ডিসকাস করলে ভালো হয়, সেটা কমেন্টে জানাবে, তাহলে আমি সেই মতো দেখে নেব। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে প্রিপারেশান নাও। সামনে এখন SLST টার্গেট, কিন্তু অন্যান্য এক্সামও তো হতেই থাকবে, বিভিন্ন যারা সেন্ট্রালের পরীক্ষা দেবে, সেন্ট্রাল টেট বা PGT ওইগুলো দেবে আর কি। তো সেখানেও কিন্তু জিওগ্রাফি সাবজেক্টের জন্য একই রকমের পড়াশুনো, এই একইভাবে কিন্তু তোমাদের প্রিপারেশান নিতে হবে। বাংলা পরীক্ষা, ইংরাজি পরীক্ষা, ওইটা কোনো ম্যাটার না, সাবজেক্টের পরীক্ষা মানেই পড়াশুনোটা এভাবে করতে হবে। তো এরকমভাবে তোমরা স্টাডি করো, আরও আমি হেল্প করার চেষ্টা করব।
আর কিছু অসুবিধা হোক সুবিধা হোক, ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও বলো। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা অন্য ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে, অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আসবো। আজকের মতো এইটুকুই।